তো আমরা পরবর্তী যে টপিকটা আছে সেটা একটু দেখি, যে আমাদের পরের যেটা আছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্রের যে তিনটা নদী আছে আপনারা দেখেন, শীতলক্ষ্যা, যমুনা আর বংশী। আমি কিন্তু প্রথমেই বলছিলাম আপনাদের, যমুনা নদী এটাও কিন্তু বাংলাদেশের ব্রহ্মপুত্র নদী থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে সৃষ্টি হয়েছে। সো এটা তিনটা নদী আছে, যমুনা, তারপর আছে কি বংশী, এবং লাস্টে আছে শীতলক্ষ্যা। শীতলক্ষ্যা নদী আমরা সবাই জানি ভাইয়া, বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস এলাকা, যেখানে আছে সবচেয়ে মারামারি বেশি হয়। আমি ছিলাম কয়েকদিন, তার মধ্যে শুনছিলাম 2-3টা খুন হয়েছে। তো সেই খুনের জায়গা নারায়ণগঞ্জে এটার উৎপত্তি, মানে ওইটা আসছে নারায়ণগঞ্জের সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমরা নারায়ণগঞ্জের সৃষ্টি হয়েছে শীতলক্ষ্যা নদীর উপর আছে নারায়ণগঞ্জ অবস্থিত, এটাও পরীক্ষা আসে। তো এখন আমাদের যেটা আসে যে মনে রাখবো কেমনে, ভাই মনে রাখার জন্য তো শর্ট টেকনিক, আমরা তো আছি, শর্ট টেকনিক পড়বো। শর্ট টেকনিকটা কি? ব্রাহ্মণের শীতল যৌবন, ব্রাহ্মণের শীতল যৌবন, এই ব্রাহ্মণ দিয়ে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি হবে, ব্রহ্মপুত্র। এই শীত, শীত দিয়ে বুঝাচ্ছেন আপনি শীতলক্ষ্যা, শীত দিয়ে কি হবে, শীতলক্ষ্যা। বর্গ অন্তর্জ, যৌবন দিয়ে বুঝাচ্ছি আমরা যমুনা। আর এই যৌবনের এই দিয়ে আমি বুঝাচ্ছি বংশী। কি বুঝাচ্ছি? বংশী। তাহলে ব্রাহ্মণের শীতল যৌবন, এখান থেকে কি কি আসতেছে, ব্রাহ্মণ দিয়ে আসতেছে ব্রহ্মপুত্র, শীত দিয়ে আসতেছে শীতলক্ষ্যা, এরপর আসছে অন্তর্জ দিয়ে আসতেছে যমুনা, দিয়ে আসতেছে কি, বংশী। সো এটা কিন্তু সহজে কিন্তু আপনার মাথার মধ্যে কিন্তু গেঁথে গেল। এখন আমরা লাস্টে যেটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেঘনা। মেঘনার আছে দুইটা নদী, একটা হচ্ছে মনু আর একটা হচ্ছে খিয়াং। মনু আর একটা কি হবে, খিয়াং। সো মেঘনার আছে দুইটা নদী, মনু আর খিয়াং, এই দুইটা হচ্ছে শাখা নদী। তো এই হচ্ছে আমাদের শাখা নদী সম্পর্কে যে বিস্তারিত আলোচনা, বা শাখা নদী সম্পর্কে একটা বেসিক ইনফরমেশন, এবং কোনগুলো আসবে সেটা কিন্তু আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেললাম। এবং সহজে কিভাবে আপনি মনে রাখবেন সেটাও কিন্তু ট্রিক্স সহকারে গানের ছলে ছলে মনের মাধুর্য মিশায়ে প্রত্যেকটা জিনিস কিন্তু আলোচনা হয়ে গেল। এখন আমরা দেখব ভাইয়া, আশেপাশে যে নদী, সবসময় প্রাচীন যে সভ্যতা আছে, সভ্যতাগুলা কিন্তু গড়ে উঠতো নদীর তীরবর্তী স্থানে। কারণ নদী যেখানে থাকতো সেখানে যোগাযোগ ব্যবস্থাও ভালো থাকতো, প্লাস হচ্ছে আরেকটার জন্য তারা কিন্তু বিখ্যাত ছিল, সহজে পানি পাওয়া যাইতো, সহজে বাণিজ্য করা যাইতো। এই জন্য গুরুত্বপূর্ণ যে স্থাপনা বা নগরগুলো আছে সেগুলা সব সময় নদীর তরে সৃষ্টি হয়েছে। সেই নদীগুলা কি কি আছে একটু দেখি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের রংপুর, মফিজদের এরিয়া রংপুর। এই রংপুর, এখান থেকে যেটা আছে রংপুর, এই শহরটা সৃষ্টি হয়েছে তিস্তা নদীর উপর। রংপুর শহরটা সৃষ্টি হয়েছে তিস্তা নদীর তটে বা তিস্তা নদীর পাড়ে। পঞ্চগড়, পঞ্চগড় নদীর মানে জেলা, এটা বাংলাদেশের একেবারে সর্ব উত্তরের জেলা। এই সর্ব উত্তরের জেলাটা সৃষ্টি হয়েছে করতোয়া নদীর তীরে, করতোয়া নদীর তীরে। এরপর আছে খাগড়াছড়ি বা খাগড়াছড়ি, এই নদীটার সৃষ্টি হয়েছে কর্ণফুলী নদীর তীরে, কর্ণফুলী নদীর তীরে। নোয়াখালী, এটা সৃষ্টি হয়েছে তিনটা নদী, একটা হচ্ছে মেঘনা, একটা ফেনী, আর একটা হচ্ছে ডাকাতিয়া। তিনটা নদীর সমন্বয়ে নোয়াখালীর সৃষ্টি। খালি খালি ওরা নিজেদেরকে একটা দেশ বলে দাবি করে না, কারণ ওদের মধ্যে একটা ব্যাপার আছে, ওরা তিনটা নদীকে নিয়ে ওরা ওদেরকে সৃষ্টি করছে। তাহলে কি বলছি, মেঘনা, ফেনী আর ডাকাতিয়া নোয়াখালীকে সৃষ্টি করছে। সিরাজগঞ্জ, এটা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। সিরাজগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত। তো আমি একটা কথা বলে রাখি, সিরাজগঞ্জ নিয়ে একটা কথা বলতেই হয়, না বললেই নয়। সেই কথাটা হলো ভাইয়া, বাংলাদেশের একমাত্র গোচারণ ভূমি, প্রাকৃতিক গোচারণ ভূমি, আমি আবার বলতেছি গোচারণ ভূমি, এইটা সিরাজগঞ্জে অবস্থিত। গোচারণ ভূমি এটা সিরাজগঞ্জে অবস্থিত, যেখানে উন্মুক্ত ভাবে গরু ছাগল তাদের ঘাসপালা খাইতে পারে। আমরা এখন লোকাল এরিয়ায়, শহরে তো আসলে গরু ছাগল পালন করা হয় না, খামারে করা হয়। বাট লোকাল এরিয়ায় যারা আসছে বসবাস করি আমরা, একেবারে রুরাল পাবলিক, তো তারা আমরা একটা জিনিস লক্ষ্য করবা যে ওইখানে ছাগল ছেড়ে দাও বা গরু ছেড়ে দাও, একটু পরে দেখবা যে সে কারো গাছ খেয়ে ফেলছে, কারো একটু ক্ষতি করছে, সাথে সাথে সবাই কিন্তু চেঁচামেচি করছে যে আপনার গরুকে সরান। তো এরকম একটা প্রতিবাদ কিন্তু অন্যান্য জায়গায় পাওয়া গেলেও সিরাজগঞ্জের এই এলাকায় গোচারণ ভূমি আছে, যেখানে আপনি কিন্তু ইচ্ছা মতো গরুকে ছাড়া দিতে পারবেন, সে তার ইচ্ছা মতো খাইবে, কেউ কিছু বলবে না। তো বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গোচারণ ভূমি কোথায় অবস্থিত? সিরাজগঞ্জে, মনে রাখতে হবে এটা। এরপর হচ্ছে ঢাকা, সব থেকে গুরুত্বপূর্ণ ঢাকা, ভাই ঢাকাটা মনে রাখতে হবে। ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
ফরিদপুর, ভাইয়া ফরিদপুর বাংলাদেশে কিন্তু মানে প্রাচীনকালে জেলা ছিল 19টি। তাই যদি বলা হয় বাংলাদেশের বড় জেলা কয়টি, আপনি একটা কথাই বলবেন, সেটা হচ্ছে 19টি। বাংলাদেশের বড় জেলা হচ্ছে 19টি। তো ফরিদপুর কিন্তু তার মধ্যে একটা। সেই ফরিদপুর কোন নদীর তীরে অবস্থিত? আড়িয়াল খাঁ নদীর তীরে অবস্থিত। ফরিদপুর অবস্থিত হচ্ছে আড়িয়াল খাঁ নদীর তীরে। মনে রাখতে হবে এটা, আড়িয়াল খাঁ নদীর তীরে। তাহলে কোনটা? ফরিদপুর। এরপর দেখি, এরপর আছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ বিখ্যাত হচ্ছে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে? শীতলক্ষ্যা নদীর তীরে। এরপর টঙ্গী, আমরা জানি যে এখানে বিশ্ব ইজতেমা হয়, এই টঙ্গী হয় তুরাগ নদীর তীরে অবস্থিত। টঙ্গী কোথায় অবস্থিত? তুরাগ নদীর তীরে। মুন্সিগঞ্জ, যেটার আদি নাম হচ্ছে বিক্রমপুর, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, সেইখান থেকে আসছে এই মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ অবস্থিত ধলেশ্বরী নদীর তীরে। ধলেশ্বরী নদীর তীরে। টঙ্গী হচ্ছে গাজীপুরেরই একটা জায়গা। গাজীপুরের জায়গায় হচ্ছে কি? টঙ্গী। তো টঙ্গী যদি তুরাগ নদীর তীরে অবস্থিত হয়, অবশ্যই গাজীপুরও তুরাগ নদীর তীরে অবস্থিত। তো তুরাগ নদীর তীরে আরেকটা কি? গাজীপুর অবস্থিত। লালবাগ কেল্লা ঢাকার খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপনা, এবং লালবাগ কেল্লা কিন্তু তৈরি করছিলেন শায়েস্তা খান। এটা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তাহলে কি বলছি? লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। টুঙ্গিপাড়া, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে গ্রাম, সেটা হচ্ছে কি? টুঙ্গিপাড়া। এটা কোন নদীর তীরে? মধুমতি। বাড়ির পাশে মধুমতি, উপাল হাওয়া বয় রে। এই যে গানটা আছে, সেই গানের মতো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মধুমতি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এটা পড়া লাগবে। আমি জাস্ট এখানে আপনাদের অনেক ইনফরমেশন ছিল, বাট এত ইনফরমেশন আমি আপনাদের দিয়ে নাই। আমি জাস্ট ইম্পর্টেন্ট কয়টা আপনাকে এখানে তুলে দিচ্ছি। সো এখানে যেগুলো ইম্পর্টেন্ট আমি জাস্ট সেইগুলাই পড়াচ্ছি। এরপর দেখেন ময়মনসিংহ। বাংলাদেশের সবচেয়ে বেশি ধান হয়, আর বাংলাদেশ কিন্তু বর্তমানে ধান উৎপাদনে কিন্তু তৃতীয়। বাংলাদেশ বর্তমানে ধান উৎপাদনে তৃতীয়। এই যে ময়মনসিংহ, যে সকল জেলাটা আছে, বিভাগটা, এই বিভাগটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র, আয়তনে সবচেয়ে ক্ষুদ্র বিভাগ হচ্ছে ময়মনসিংহ। এই ময়মনসিংহে অবস্থিত পুরাতন ব্রহ্মপুত্র নদীর তটে। পুরাতন ব্রহ্মপুত্র নদের তটে। এরপর আছে চট্টগ্রাম। চট্টগ্রাম ভাইয়া 12 আউলিয়ার দেশ, আরো ইত্যাদি ইত্যাদি কত নামেই তো ডাকা হয়। চট্টগ্রাম এটা অবস্থিত কর্ণফুলী নদীর তীরে। কোথায় অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কুমিল্লা। কুমিল্লা বা কুমিল্লার দুঃখ বলা হয় কাকে? কুমিল্লার দুঃখ বলা হয় গোমতীকে। তো কুমিল্লা নদীর তটে অবস্থিত কোনটি? কুমিল্লা কোন নদীর তটে অবস্থিত? গোমতী নদীর তটে অবস্থিত। দুঃখ বলার কারণ হচ্ছে গোমতীতে মাছ হয় না, বা ওইখান থেকে আসলে খুব বেশি একটা বেনিফিটেড কুমিল্লা হয় না, যার কারণে গোমতীকে বলা হয় কুমিল্লার দুঃখ। গোমতী নদীতে জোয়ার ভাটা হয় না, আর যে নদীতে জোয়ার ভাটা নাই সে নদীতে কিন্তু মাছ হয় না, যার কারণে গোমতী থেকে কুমিল্লাবাসী খুব বেশি লাভবান হতে পারে না। এই জন্য বলা হয় গোমতী হচ্ছে কুমিল্লার দুঃখ। এরপর আছে টেকনাফ। টেকনাফ থেকে তেতুলিয়া, যদি ঘরো যদি ঘোরো, এটা হচ্ছে কি? বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে টেকনাফ নিয়ে একটা প্রশ্ন আসে, সেটা হলো কোন নদীর তীরে অবস্থিত? নাফ নদীর তীরে অবস্থিত। টেকনাফ অবস্থিত নাফ নদীর তীরে। চাঁদপুর, এই যে চাঁদপুর, এই চাঁদপুর কোন নদীর তীরে অবস্থিত? চাঁদপুর অবস্থিত হচ্ছে মেঘনা নদীর তীরে অবস্থিত। কারণ কি? ওইখানেই তো সেই ঘটনা ঘটছে, কি? পদ্মার সাথে মেঘনার মিলন ঘটছে। তো এই যে মিলনটা ঘটছে, এটা কোথায় অবস্থিত তাইলে? এটা চাঁদপুরে হয়েছে। তাই চাঁদপুরটা মেঘনা নদীর তীরে অবস্থিত। ওকে, এরপরের প্রশ্নে চলে যায়, দেখি কি আছে। কাপ্তাই। ভাই কাপ্তাই বাদ, এটা হচ্ছে কর্ণফুলী আর কাপ্তাই। কর্ণফুলী আর কাপ্তাই দুইটা নদী আছে, ওই নদীর তীরে আছে কাপ্তাই বাঁধটা অবস্থিত। খুলনা পড়া লাগবে। খুলনা অবস্থিত আছে রূপসা এবং ভৈরব নদী। বাংলাদেশে কিন্তু বেশ কিছু আছে সড়ক সেতুর মধ্যে খানজানালি সেতু, যেটা হচ্ছে রূপসা নদীর মোহনায় অবস্থিত বা রূপসা নদীর উপর অবস্থিত। এই খানজানালি সেতু যেটা হচ্ছে খুলনায় অবস্থিত। এই রূপসা সেতু, এটা রূপসা এবং ভৈরব এই দুইটা নদীর মোহনায় হচ্ছে কুষ্টিয়া, খুলনা অবস্থিত। রূপসা এবং ভৈরব নদীর মোহনায় খুলনা অবস্থিত। আর ভৈরব নদীর মোহনায়
আরেকটা জেলা আছে, নামটা হচ্ছে তার যশোর, পার্শ্ববর্তী শহর যশোর। এই যশোরও কিন্তু ভৈরব নদীর মোহনায় অবস্থিত। প্রশ্ন আসে মাঝে মাঝে, ওই যে মাইকেল মধুসূদন দত্তের কবিতা আছে না, কপোতাক্ষ নদী, তো সেই হিসেবে আসে মাইকেল মধুসূদন দত্তের যে বাড়ি সেটা হচ্ছে সাগরদাড়ি। সাগরদাড়ি, যশোরের সাগরদাড়ি। এই সাগরদাড়ি গ্রামটা কোন নদীর মোহনায় অবস্থিত? যদি আসে কখনো, সাথে সাথে দিয়ে দিবা কপোতাক্ষ। কপোতাক্ষ নদীর মোহনায় অবস্থিত। শতথে নদ তোমায় পড়ে মনে, শতত তোমার কথা ভাবি বিরলে। তো সেই এখান থেকে আসছে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ, বাংলাদেশে কিন্তু কয়েকটা নদ আছে, যদি বলি কপোতাক্ষ নদ একটা, ব্রহ্মপুত্র নদ একটা। ব্রহ্মপুত্রকে কিন্তু নদী বলা হয় না, এটাগুলাকে বলা হয় নদ। সো কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র নদ, এগুলা কি নদ, এগুলা কিন্তু নদী না। এরপর দেখো আবার কিন্তু মিলায় না যে ভাই নদী মানে হচ্ছে মেয়ে আর নদ মানে কি, নদ মানে হচ্ছে ছেলে, এমন কিছু না। নদীর আবার কিন্তু লিঙ্গ টিঙ্গ নাই, তুমি আবার ওইটা মেলাই দিয়ে না যে নদ মানে হচ্ছে নদী আর হচ্ছে মানে বর বর আর বউ, এটা মিলানোর কোনো দরকার নাই। সো এটা মিলানোর কোনো দরকার নাই। এরপর আছে কুষ্টিয়া। কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত। কুষ্টিয়া কোন নদীর তীরে? গড়াই নদীর তীরে অবস্থিত। রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত। রাজশাহীতে যারা আছো তোমরা সবাই বুঝতে পারবা যে রাজশাহীতে পদ্মার পাড় আছে। মহেস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। অলরেডি আমরা যখন বাংলাদেশের ইতিহাস পড়াইছিলাম ওইখানে বলছিলাম মহেস্থানগড় বাংলাদেশের করতোয়া নদীর তীরে অবস্থিত। বগুড়া, বগুড়াও বাংলাদেশের করতোয়া নদীর তীরে অবস্থিত। এইগুলার পরে সব থেকে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বরিশাল লাগে নিয়ে। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? কীর্তনখোলা। বরিশাল অবস্থিত কীর্তনখোলা নদীর তীরে। সিলেট অবস্থিত সুরমা নদীর তীরে। গোপালগঞ্জ অবস্থিত ওই যে মধুমতি, কারণ যদি টুঙ্গিপাড়া যদি মধুমতি নদীর তীরে হয়, গোপালগঞ্জ তো আর বাইরের কিছু না, ওই তো সেম টু সেম, তাই কি হবে? এটাও মধুমতি হবে। তাহলে কি কি বললাম? সিলেট সুরমা, গোপালগঞ্জ মধুমতি, বরিশাল কীর্তনখোলা। এইগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে যেগুলা দিয়ে দিছি এগুলো আপনাদের প্রত্যেকটা জিনিস কিন্তু পড়া লাগবে, কারণ এইগুলা থেকে বেশি প্রশ্ন আসবে। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি বাংলাদেশের সমুদ্র সৈকত, কারণ আমাদের নদী সম্পর্কে কিন্তু হিউজ একটা ইনফরমেশন মাথার মধ্যে কিন্তু অলরেডি সবারই চলে যাওয়ার কথা। নদী থেকে কি আসতে পারে আমি কিন্তু সব বলে দিছি। নদীর উৎপত্তি, নদীটা কয়টা আছে, বাংলাদেশে কোথায় কোথায় মিলিত হয়েছে, কোন স্থাপনার তীরে কোন নদী আছে, শাখা নদী, উপনদী, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের সামনে কিন্তু আলোকপাত করা হয়েছে। সো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের সমুদ্র সৈকত। সো বাংলাদেশে কিন্তু দুইটা সমুদ্র সৈকত আছে, আমরা জানি কক্সবাজার এবং কুয়াকাটা, দুইটা সমুদ্র সৈকত আছে। তো আমরা একটু দেখি। পৃথিবীর বৃহত্তম শুধুমাত্র কক্সবাজার সমুদ্র সৈকত, এটা শুধুমাত্র বাংলাদেশ না, নট অনলি ফর আওয়ার কান্ট্রি বাট অলসো অল ওভার দ্য কান্ট্রি বা অল ওভার দ্য ওয়ার্ল্ড, সবার জন্য কক্সবাজার এইটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত। পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য এটা হবে 120 কিলোমিটার। এটাই হচ্ছে সর্বজন স্বীকৃত। সো 120 কিলোমিটার এই জিনিসটাই আমরা দিব। কি কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত হচ্ছে পটুয়াখালীকে, আর এই পটুয়াখালীকে বলা হয় সাগর কন্যা। কি বলা হয়? সাগর কন্যা, মনে রাখতে হবে। পটুয়াখালীকে বলা হয় সাগর কন্যা। এই যে লেখা আছে এখানে, বাংলাদেশের সাগর কন্যা বলা হয় কুয়াকাটা সমুদ্র সৈকতকে, কারণ ওইখানে বসে বসে আমরা একটা জিনিস দেখতে পারি, সূর্যোদয় আর সূর্য উদয়ের যে ভিউটা পাওয়া যায়, এই ভিউটা কক্সবাজারে গেলে আপনি পাবেন না। কুয়াকাটাতেই শুধুমাত্র সূর্যোদয় আর সূর্য উদয়ের একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো এই জন্য বলা হয় সাগর কন্যা, বলা হয় কাকে? কুয়াকাটা সমুদ্র সৈকত কে। একটা জিনিস মনে রাখবেন, এই কুয়াকাটা নামটা কিন্তু আসছে একটা কুয়া থেকে। কুয়া, কুয়া মিন্স হচ্ছে আগে কিন্তু এইভাবে কিন্তু পানি পাওয়া যাইতো না, বিভিন্ন ধরনের ইস্যু থেকে ওইখানে কুয়া খনন করা হইতো, এরকম মাটির নিচে এইভাবে কুয়া খনন করা হইতো। তো এই যে কুয়াকাটা, এর আশেপাশে রাখাইন সম্প্রদায় বাস করে। কারা বাস করে? রাখাইন। এই রাখাইন সম্প্রদায়ের একটা কুয়া আছে, সেখান থেকে নামকরণ করা হয়েছে কুয়াকাটা। রাখাইনদের একটা উৎসব আছে, আজকে বলে দিচ্ছি, জলকেলি। এই উৎসবটা প্রায় প্রশ্ন আসে, জলকেলি। রাখাইনদের সবচেয়ে জনপ্রিয় উৎসব কোনটি? জলকেলি। একজন আরেকজনের গায়ে জল ছিটাই দেয়, অর্থাৎ পানি ছিটাই দেয়, এটাই হচ্ছে জলকেলি। সো আমার এখান থেকে সমুদ্র সৈকত থেকে প্রথম প্রশ্ন, বাংলাদেশের সমুদ্র সৈকত আছে দুইটা। সবচেয়ে সর্ববৃহৎ সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার, দৈর্ঘ্য কত? 120 কিলোমিটার।
এরপর আছে কি কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয় সাগরের কন্যা, সাগরের কন্যা। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে বসবাস করে রাখাইন, তাদের সবচেয়ে জনপ্রিয় উৎসব কোনটি? জল কেলি। ওকে, এরপরে প্রশ্ন আমরা চলে যাই, দেখি কি আছে। কুয়াকাটার সৈকতের দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্যটা আসে প্রায় আসে কারণ এটা একটু কম, সেটা হচ্ছে 18 কিলোমিটার। কুয়াকাটার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় বাংলাদেশের কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায় বাংলাদেশের কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা এখানে দেখানো আছে, বাংলাদেশের উপকূল, সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার। এরপর লাস্টে আছে ইনানী সমুদ্র সৈকত অবস্থিত চট্টগ্রাম হতে 10 কিলোমিটার দূরে। এটা দরকার নাই আপনার, এটা আর দরকার নাই, উপরটা মনে রাখতে হবে। বাংলাদেশের উপকূলের সমুদ্র সৈকত আছে 711 কিলোমিটার। উপকূলের সমুদ্র সৈকত 711 কিলোমিটার। এখন আমরা একটু পড়বো আছে বাংলাদেশের দ্বীপ সমূহ। বাংলাদেশে কি কি দ্বীপ আছে এবং তারা কিভাবে থাকে, কোথায় অবস্থান, তার বিশেষত্ব কি, এই জিনিসটা তো একটু জানতে হবে। সর্বপ্রথম যে দ্বীপ নাম আসার কথা সেটা হচ্ছে ভোলা। ভোলা, প্রথমে আসলে ভোলা না দিয়ে বাংলাদেশ দেওয়া দরকার ছিল, কারণ বাংলাদেশ হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ, বদ্বীপ, বৃহত্তম বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি তাইলে? বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন, একটু পরেই আসবে। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ বলা হয় ভোলাকে। একটু আগেই বলছিলাম ভোলা হচ্ছে মেঘনা নদীর তীরে অবস্থিত। ভোলা সবচেয়ে বড় দ্বীপ, লেখা আছে দেখেন। এরপর আছে বাংলাদেশের সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন হচ্ছে কোথায়? কক্সবাজার জেলাতে অবস্থিত। এর বিশেষত্ব হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রবাল সমুদ্র যে প্রবাল দ্বীপ, বাংলাদেশের সবচেয়ে প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রবাল দ্বীপ, মনে রাখতে হবে প্রবাল দ্বীপ। আর সেন্ট মার্টিনের পাশে আর একটা দ্বীপ আছে, সেটা হচ্ছে সেরা দ্বীপ। এই সেরা দ্বীপকে বলা হয় বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হচ্ছে সেরা দ্বীপ। যদি অপশনে সেরা দ্বীপ না থেকে সেন্ট মার্টিন থাকে তাহলে কিন্তু অবশ্যই সেন্ট মার্টিন দিবেন, কারণ বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হচ্ছে সেরা দ্বীপ, কিন্তু পাশে যদি সেন্ট মার্টিন চলে আসে সেক্ষেত্রে কিন্তু সেন্ট মার্টিন দিতে হবে। এরপর আছে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ এটা আছে নোয়াখালীতে অবস্থিত। সমুদ্র সৈকত, অতিথি পাখি আর উপকূলীয় বেষ্টনী, এইগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য। সমুদ্র সৈকত রয়েছে, অতিথি পাখি রয়েছে আর উপকূলীয় বেষ্টনী, এইগুলো হচ্ছে কি নিঝুম দ্বীপের বৈশিষ্ট্য। এরপর আছে মহেশখালী। এই প্রশ্নটা আসছে, মহেশখালী এই প্রশ্নটা আসছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, নেট নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? সেটা হবে হচ্ছে মহেশখালী। মহেশখালী কোন জেলায়? কক্সবাজারে অবস্থিত। এরপর আছে সোনাদিয়া, এটাও আসছে, সোনাদিয়াটাও আসছে, এটাও কক্সবাজারে অবস্থিত। সোনাদিয়া, সোনাদিয়া এখানে আছে ঘূর্ণিঝড় সতর্কীকরণে কেন্দ্র রয়েছে, শুটকি প্রক্রিয়াকরণ কেন্দ্র রয়েছে। ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র আর শুটকি প্রক্রিয়াকরণ কেন্দ্র, এই দুইটা কোথায় অবস্থিত? সোনাদিয়াতে অবস্থিত। ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র আর শুটকি প্রক্রিয়াকরণ কেন্দ্র দুইটাই অবস্থিত সোনাদিয়ায়। এরপর দেখেন কি আছে, মনপুরা দ্বীপ। মনপুরা সিনেমা অবশ্যই পড়ছেন, লিঠুয়া পাপারে ধরো বন্ধু আমার কেহ নাই, তো সেইখান থেকে মনপুরা দ্বীপ, এটা হচ্ছে ভোলাতে অবস্থিত। আর এই মনপুরা দ্বীপটা ছিল পর্তুগিজদের আস্তানা, মনে রাখতে হবে মনপুরা দ্বীপটা ছিল পর্তুগিজদের আস্তানা। এরপর যেটা আছে একটু দেখেন, সেটা হচ্ছে সন্দ্বীপ। সন্দ্বীপ এটা চট্টগ্রামে অবস্থিত। এর বিশেষত্ব হচ্ছে সামুদ্রিক জাহাজ নির্মাণ কি করে? সামুদ্রিক জাহাজ নির্মাণ করে। এরপর আছে হাতিয়া। কি আছে? হাতিয়া। হাতিয়া হচ্ছে নোয়াখালীতে অবস্থিত এবং এর বিশেষত্ব হচ্ছে রেড ক্রিসেন্ট কেন্দ্র আর হচ্ছে সমুদ্রের যে মৎস্য শিকার, এই দুইটা কাজ করা হয় হাতিয়ায়। হাতিয়ায়। তো আমাদের দ্বীপ সম্পর্কে কিন্তু আসলে ব্রিফলি একটা আলোচনা, বা কোন দ্বীপটা আসলে কোন কারণে বিখ্যাত, এটা কিন্তু এখানে সুন্দর করে আলোচনা করা হলো। এরপরে যাই দেখি কি আছে। এরপরে আছে আমাদের কিছু তথ্য প্রবাহ আমাদেরকে জানতে হবে। প্রথম যে তথ্য প্রবাহ আছে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, একটু আগেই বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের যদি বলে, বাংলাদেশের বলে তাহলে সেটা কি হবে? সুন্দরবন। বাংলাদেশের সর্ববৃহৎ বদ্বীপ হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, একমাত্র দ্বীপ জেলা সেটা হচ্ছে ভোলা। কি হবে? ভোলা।
এরপর দেখেন বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে সেরা দ্বীপ। সেরা দ্বীপ না থাকলে সেন্ট মার্টিন দ্বীপ হবে। সেরা দ্বীপ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি দিব, সেন্ট মার্টিন দিব, এটা মনে রাখতে হবে। সেরা দ্বীপ হচ্ছে সর্বদক্ষিণের, তবে সেরা দ্বীপ যদি না থাকে তাহলে আপনি দিবেন সেন্ট মার্টিন। এরপরে সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত কোথায়? অবস্থিত কক্সবাজার জেলার টেকনাফ সমুদ্র উপকূলের দক্ষিণে। কক্সবাজার জেলা, উপজেলার নাম হচ্ছে টেকনাফ, ইউনিয়ন নাম হচ্ছে সেন্ট মার্টিন। এরপর আছে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন। ভাই এটা নিয়ে একটু কনফিউশন অনেকেরই থাকে যে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন মনে হয় 12 কিলোমিটার, বাট আজকে কনসেপ্ট একেবারে ক্লিয়ার, কোনো ঝামেলা নাই, সুন্দর করে মাথার মধ্যে ঢুকাই ফেলবো। সেন্ট মার্টিনের দ্বীপের আয়তন 12 কিলোমিটার না, এটা হবে হচ্ছে 8 কিলোমিটার। কত হবে? 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। 12 কিলোমিটার দিলে আপনার জন্য কিন্তু এটা একটা কি ভুল হবে। সো আজকে থেকে কনসেপ্ট ক্লিয়ার, 8 বর্গ কিলোমিটার। এরপর সেন্ট মার্টিন দ্বীপের আরেক বা পুরাতন নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা, কারণ এখানে প্রচুর পরিমাণে নারকেল পাওয়া যায়, তো সেই অনুযায়ী নামকরণ করা হয়েছে কি নারকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের পুরো আরেকটা নাম কি নারকেল জিঞ্জিরা। সেরা দ্বীপ অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ থেকে 5 কিলোমিটার দক্ষিণে। সেরা দ্বীপের আয়তন হচ্ছে 3 বর্গ কিলোমিটার। আর বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান আর দ্বীপ কোনটা? সেরা দ্বীপ। তো বর্তমানে সেরা দ্বীপ হবে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান। আর যদি সেরা দ্বীপ না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি সেন্ট মার্টিন দিতে পারেন। ওকে, তো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে সেন্ট মার্টিন দ্বীপের আরেকটা নাম কি নারকেল জিঞ্জিরা, কারণ এখানে প্রচুর পরিমাণে নারকেল পাওয়া যায়। এরপরের প্রশ্ন আমরা চলে যাই যে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ অবস্থিত হচ্ছে বঙ্গোপসাগরের বুকে হাতিয়া হতে। নিঝুম দ্বীপটা কিন্তু একেবারে বঙ্গোপসাগরের বুকে হাতিয়া হতে 97 কিলোমিটার দক্ষিণে। এত কিছুর দরকার নাই, এরপরে পড়বেন নিঝুম দ্বীপের পুরাতন নাম কি। নিঝুম দ্বীপের পুরাতন নাম হচ্ছে বাউলার চর। কি নাম? বাউলার চর। এরপরে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা বিরোধ ছিল একটা দ্বীপ নিয়ে। দ্বীপটার নাম ছিল দক্ষিণ তালপট্টি দ্বীপ। কি নাম ছিল? দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই দ্বীপটা অবস্থিত হচ্ছে বাংলাদেশের যে সমুদ্র সীমা তার সাতক্ষীরা জেলায় অবস্থিত, এবং এটা অবস্থিত ছিল হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়। দক্ষিণ তালপট্টি দ্বীপ এটা অবস্থিত ছিল হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়। কি কি বলছি আবার? দক্ষিণ তালপট্টি দ্বীপটি অবস্থিত সাতক্ষীরা জেলায়। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে ভারত আর বাংলাদেশের মধ্যে বিরোধ ছিল। এটা অবস্থিত হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে নিউমোর বা পূর্বাশা। বর্তমানে এই দ্বীপটা আর জীবিত নাই। এই দ্বীপটা সমুদ্রের তলায় গেছে, পানির নিচে তলায় গেছে। তো এই দ্বীপটার এখন জীবিত নাই, যার কারণে সেই বিরোধ ছিল সব কিন্তু শেষ। এরপর যেটা আছে দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধ ছিল বাংলাদেশ আর ভারতের, আমি আগেই বলছি। এরপর আছে দক্ষিণ তালপট্টি দ্বীপটা দখল করছিল আছে 1981 সালে। এসব আর লাগবে না। সেটা হচ্ছে অপরিপক্ক দ্বীপ অবস্থিত। অপরিপক্ক দ্বীপ অবস্থিত মেঘনা নদীর মোহনায়। কোথায়? মেঘনা নদীর মোহনায়। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল হচ্ছে সুন্দরবন। অনেক অনেক দ্বীপ নিয়ে গঠিত হয় সুন্দরবন। মন্দির রয়েছে কোথায়? এটা গুরুত্বপূর্ণ। মন্দির রয়েছে মহেশখালীতে। কোন মন্দির সেটা? আদিনাথ মন্দির। আদিনাথ মন্দির অবস্থিত কোথায়? মহেশখালী দ্বীপে। আদিনাথ মন্দির মহেশখালী দ্বীপে অবস্থিত। মনপুরা দ্বীপ কোন জেলায় অবস্থিত? ভোলা জেলায়। ভোলা মেঘনা নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থল থেকে 7.2 মাইল উত্তরে অবস্থিত। এরপর আছে এলিফ্যান্ট পয়েন্ট। এলিফ্যান্ট পয়েন্ট এখানে একটা আসে প্রশ্ন যে এলিফ্যান্ট পয়েন্ট এটা কোথায় অবস্থিত? ভাই এটা কিন্তু কক্সবাজারে অবস্থিত। আমরা আবার টাইগার পয়েন্ট বলে থাকি, ইত্যাদি ইত্যাদি অনেক আছে। টাইগার পয়েন্ট আবার কক্সবাজারে অবস্থিত। সো পয়েন্ট গুলা কিন্তু মাঝে মধ্যে আসা যায়। তো এলিফ্যান্ট পয়েন্ট এটা অবস্থিত কক্সবাজার জেলায়। এটা কোথায়? কক্সবাজার জেলায় অবস্থিত। তো আমি যে ইনফরমেশন গুলা এখানে দিলাম, ওই অপরিপক্ক দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত, অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল হচ্ছে সুন্দরবন, মন্দির রয়েছে মহেশখালী দ্বীপে। কোন মন্দির? আদিনাথ মন্দির। আর মনপুরা দ্বীপ অবস্থিত ভোলায়। আর আমাদের দেশের যে এলিফ্যান্ট পয়েন্ট সেটা অবস্থিত হচ্ছে কক্সবাজার জেলায়। হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট অবস্থিত, এই যে বললাম একটু আগেই বলতেছিলাম যে এলিফ্যান্ট পয়েন্ট, হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট, তিনটা পয়েন্টের মধ্যে দুইটা পয়েন্ট আছে সুন্দরবনে। কোন দুইটা? হিরন পয়েন্ট আর হচ্ছে টাইগার পয়েন্ট। এই দুইটা হচ্ছে সুন্দরবনে অবস্থিত। বাট এলিফ্যান্ট পয়েন্ট এটা অবস্থিত হচ্ছে কক্সবাজারে। এরপরে দেখেন যে শাহবাজপুর দ্বীপ এটা হচ্ছে ভোলা জেলার পূর্ব নাম। ভোলার পূর্ব নাম কি ছিল?
শাহবাজপুর দ্বীপ, শাহবাজপুর দ্বীপ। বাংলাদেশের বাতিঘরের জন্য বিখ্যাত, এখানে একটা বাতিঘর ছিল, সেটা হচ্ছে কুতুবদিয়া দ্বীপ, কুতুবদিয়া দ্বীপ, বাতিঘর, এই দুইটা মনে রাখবেন, কুতুবদিয়া, বাতিঘর, কুতুবদিয়া। বাতিঘরের জন্য বিখ্যাত কে? কুতুবদিয়া দ্বীপ। এরপর যেটা আছে, কৃত্রিম উপায়ে বঙ্গোপসাগরে চক জ্বালানো সম্ভব হচ্ছে ক্রস ড্যাম পদ্ধতিতে, ক্রস ড্যাম পদ্ধতিতে। চীন বা অন্যান্য বিশ্বের উন্নত অনেক দেশগুলো আছে যারা সমুদ্রে কিন্তু অনেক কৃত্রিম উপায়ে দ্বীপ তৈরি করেছে। প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরি করার জন্য বিখ্যাত ছিল কোন দ্বীপটা? সন্দ্বীপ। কোন দ্বীপটা বিখ্যাত ছিল? নাম হবে সন্দ্বীপ। সুন্দর করে মনে রাখতে হবে। কি বললাম? এখানে বাতিঘর, কুতুবদিয়া, হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? সুন্দরবনে। বা শাহবাজপুর দ্বীপ, এটা কার পূর্ব নাম? এটা হচ্ছে ভোলার পূর্ব নাম। এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে জাহাজ তৈরি করা হয় কোন দ্বীপে? সন্দ্বীপে। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি, দেখি কি আছে বাংলাদেশের চর। এতক্ষণ ধরে আমরা দ্বীপ পড়লাম এবং দ্বীপগুলা কিভাবে মনে রাখতে হবে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ দ্বীপ কি এবং তার বিশেষত্ব কি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা অ্যানালাইসিস করছি এবং কিভাবে আসতে পারে। নার্সিং অ্যাডমিশন টেস্টে আপনার কোনটা ইম্পর্টেন্ট, কোনটা থেকে অলরেডি প্রশ্ন আসছে, বা জায়গাগুলো ক্লিয়ার, বা আপনি কোন ধরনের ভুল করবেন, সব প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যানালাইসিস করা হয়েছে। তো আমরা এখন একটু চর সম্পর্কে জানবো, বা চরগুলা থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, কিভাবে ভুল করবেন, এগুলো আমরা একটু দেখাই দিব। তো দেখেন বাংলাদেশের চর, চরের নাম এবং অবস্থান। প্রথম যেটা আছে সেটা হচ্ছে দুবলার চর। দুবলার চর অবস্থিত হচ্ছে সুন্দরবনে, জাস্ট এটা মনে রাখলেই হবে। দুবলার চর অবস্থিত সুন্দরবনে। চর মানিক, চর জব্বার, এটা অবস্থিত ভোলা জেলায়। চর জংলি, চর মণিপুরা, এই দুইটা জিনিসই অবস্থিত কোথায়? ভোলা জেলায়। তাহলে কি বলছি? চর মানিক, চর জব্বার, চর জংলি, চর মনপুরা, এগুলো অবস্থিত হচ্ছে ভোলা জেলায়। চর আলেকজান্ডার, এটা অবস্থিত হচ্ছে লক্ষ্মীপুরে। কোথায় অবস্থিত? লক্ষ্মীপুরে। চর আলেকজান্ডার অবস্থিত লক্ষ্মীপুরে। আর চর গজারিয়া, এই দুইটা অবস্থিত হচ্ছে লক্ষ্মীপুরে। চর আলেকজান্ডার, চর গজারিয়া, লক্ষ্মীপুরে। চরগুলা একটু ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি যে কোনগুলা ইম্পর্টেন্ট, এগুলা থেকে প্রশ্ন আসে। প্রশ্ন এমন ভাবে দিবে, চর আলেকজান্ডার কোন জেলাতে অবস্থিত? উত্তর আসবে কি? লক্ষ্মীপুর। যদি বলে চর জব্বার কোন জেলায় অবস্থিত? উত্তর আসবে কি? ভোলা। এইভাবে কিন্তু প্রশ্ন দিবে। যেটা থেকে আপনি বেশি প্রশ্ন পাবেন সেটা হচ্ছে চর সাহাবানী, এটা থেকে বেশি প্রশ্ন আসে, এটা অবস্থিত হাতিয়ায়। চর চর সৃজনী, এটা অবস্থিত হাতিয়ায়। চর উড়ির চর, এটা নোয়াখালী জেলায় হাতিয়ায়, হাতিয়ায়, এটাও নোয়াখালী। এই যে কয়েকটা আছে না, সৃজনী, সাহাবানী আর উজানি, এগুলো সব আছে উড়ির, এগুলো সব আছে নোয়াখালীর, নোয়াখালীর। মুহুরীর চর, এটা বেশি আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। মুহুরীর চর এটা বেশি আসে, এটা অবস্থিত হচ্ছে ফেনী জেলায়। এটা কোথায় অবস্থিত? ফেনী জেলায়। এবং লাস্টে যেটা আছে নির্মল চর, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটাও বেশি আসে। এই দুইটা প্রশ্ন আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রাজশাহী জেলায়। চর ভাবে, অনেকে ভাবে কি চর মানে তো ওই যে সমুদ্রের তীরবর্তী, নদীর তীরবর্তী। তো ফেনী বা রাজশাহী এইসব অঞ্চল তো আসলে সমুদ্রের ধারে কাছেও নাই। তো অনেকে ভাবে কি রাজশাহী তো মনের মধ্যে আসবে না, যার কারণে দিয়ে দেয় যে নির্মল চর কোন জেলাতে অবস্থিত। তো আমরা তো সবাই ভাবি ভাই রাজশাহী তো আর ইসের মধ্যে নাই, সমুদ্রের মধ্যে নাই, তাই রাজশাহী সবার আগে বাদ দিয়ে দেয় কি সবাই নোয়াখালী দেয়। তো এটা কিন্তু আপনাদের ভুল হবে। তাহলে কি হবে? এটা চর নির্মল চর, এটা রাজশাহীতে অবস্থিত। মুহুরীর চর, এটা অবস্থিত হচ্ছে ফেনী জেলায়। এবং লাস্টে যেটা আছে পাটনির চর, এটাও মনে রাখতে হবে, এটা হচ্ছে সুন্দরবনে অবস্থিত। আমি কিন্তু বারবার বলছি দুইটা জিনিস ইম্পর্টেন্ট, মুহুরীর চর আর নির্মল চর, এই দুইটা জিনিস হচ্ছে কি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের চর সম্পর্কে যে ইনফরমেশন গুলা কিভাবে পড়তে হবে সেটা কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করলাম।